আজকে তোমাদের সাথে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তোমাদের পাঠ্য পথের দাবি এই রচনাটি নিয়ে আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1876 খ্রিস্টাব্দে জন্মেছিলেন হুগলি জেলা দেবানন্দপুরে, তিনি বিভিন্ন উপন্যাস লেখেন। তার মধ্যে বড়দিদি, পল্লী সমাজ, দেবদাস, বেঙ্গুর ছেলে, রামের সুমতি, চরিত্রহীন, গৃহদাহ, শেষ প্রশ্ন, শ্রীকান্ত, এগুলি তার বিখ্যাত উপন্যাসের মধ্যে অন্যতম। তাছাড়া তোমরা লালু, মহেশ, অভাগী স্বর্গ ইত্যাদি বিভিন্ন ছোট গল্পের কথাও তোমরা জানো। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প মন্দির, যেটি কুন্তলিন পুরস্কারে ভূষিত হয়েছিল, অর্থাৎ তার রচনার প্রথম দিক থেকেই, তার সৃষ্টির প্রথম দিক থেকেই তার রচনা সকলের দ্বারা সমাদৃত হতে থাকে। আমাদের পাঠ্য পথের দাবি যে লেখাটি রয়েছে, যে পাঠ্য অংশটি রয়েছে, সেটি মূল পথের দাবি উপন্যাসের অংশবিশেষ। এই উপন্যাসটি বঙ্গবাণী পত্রিকায় 1329 থেকে 1333 বঙ্গাব্দ এই সময়কালে প্রকাশিত হয় এবং উপন্যাসটি গ্রন্থ আকারে বা বই আকারে প্রকাশিত হয় 1333 বঙ্গাব্দে বা 1926 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। বইটি প্রথম প্রকাশিত হয় তখন বইটি 416 পৃষ্ঠার বই ছিল। আমাদের পাঠ্য যে অংশ রয়েছে তা থেকে নির্বাচিত কিছু অংশই আমাদের দশম শ্রেণীর পাঠ্যাংশে দেওয়া হয়েছে। মূলত পথের দাবি উপন্যাসে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, অর্থাৎ পরাধীনতার যে মোচন ঘটানো, সেই আকাঙ্ক্ষাই এখানে প্রধান হয়ে উঠেছে এবং সেই সময় যুগের চাহিদাও তাই ছিল। প্রধানত ভারতবাসীর মুক্তি আকাঙ্ক্ষার প্রতিরূপ হচ্ছে এই উপন্যাস। এই উপন্যাসটিতে প্রবেশ করার পূর্বে মূল আলোচনায়, উপন্যাসের যে অংশ, নির্বাচিত অংশ পথের দাবি, সেই আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা কিছু বিষয় জেনে নেব। প্রথমত, এই উপন্যাসটি প্রকাশের ব্যাপারে একটি ভালো ঘটনা রয়েছে, যেটা আমাদের একটি বিশেষ ঘটনা, যেটা আমাদের জেনে রাখা উচিত। বঙ্গবাণী পত্রিকায় এই উপন্যাসটি প্রকাশিত হয়। বঙ্গবাণী পত্রিকাটি স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও তার ভাই মিলে সম্পাদনা করতেন। শরৎচন্দ্র এই পত্রিকায় নিয়মিত লেখা পাঠাতেন। আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ শরৎচন্দ্রের কাছে লেখার জন্য গেলে তিনি বলেন, এই মুহূর্তে তার হাতে কোনো লেখা পত্রিকায় দেওয়ার জন্য নেই। যুবক শ্যামাপ্রসাদের শরৎবাবুর লেখা ঘরের পরিত্যক্ত বাক্সের উপর চোখ পড়ে। তিনি দেখেন একগুচ্ছ কাগজ মোড়ানো অবস্থায় পড়ে আছে। যুবক শ্যামাপ্রসাদ কাগজের লেখাটি পড়ে বলেন, এই লেখা আমার চলবে? শরৎচন্দ্র হেয়ালি করে বলেছিলেন, তার উত্তরে বলেছিলেন, তোমার বাড়িতে জজ ব্যারিস্টার আছে, তোমরা এই লেখা ছাপাতে পারো, আমি পারি না। এইভাবেই একটি হারিয়ে যাওয়া, একটি অপমৃত্যু ঘটে যাওয়া উপন্যাসের জন্ম হলো। সেই উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বহু বিতর্কিত উপন্যাস পথের দাবি। এই পথের দাবি উপন্যাসটি ইংরেজ শাসক কর্তৃক বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। উপন্যাসটি ধারাবাহিকভাবে বঙ্গবাণী পত্রিকায় প্রকাশ হতো। সেই সময় পুলিশ কমিশনারের চিঠি ও নোট অনুযায়ী তদানীন্তন চিফ সেক্রেটারি পথের দাবিকে বিষময় বলে উল্লেখ করেন। 1926-এর 11ই ডিসেম্বর অ্যাডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র মত দেন যে উপন্যাসটি দেশদ্রোহকর ও বাজেয়াপ্ত যোগ্য। 1927 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি প্রকাশিত গেজেটে পথের দাবি নিষিদ্ধ হয়। এই নিষিদ্ধকরণের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। স্বয়ং সুভাষচন্দ্র বসু প্রশ্ন তোলেন উপন্যাসটি নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে। রাজনৈতিক উপন্যাস কাকে বলে, এই বিষয়টি আমরা একটু জেনে নেব, কারণ আমাদের পাঠ্য পথের দাবি এই অংশটি একটি রাজনৈতিক উপন্যাস। পথের দাবি যেটা রাজনৈতিক উপন্যাস, তারই অংশবিশেষ। প্রথমেই আমরা জানবো উপন্যাস হলো গদ্যে লেখা দীর্ঘাবয়ব বর্ণনাত্মক কথা সাহিত্য। উপন্যাসের বিভিন্ন শ্রেণী রয়েছে, তার মধ্যে অন্যতম রাজনৈতিক উপন্যাস।
সমাজ বিকাশের অন্যতম চালিকা শক্তি যে রাজনীতি, সেই রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক মতাদর্শ এবং রাজনীতি সংশ্লিষ্ট চরিত্রের কর্মকাণ্ড যে উপন্যাসে প্রাধান্য লাভ করে তাকেই রাজনৈতিক উপন্যাস বলে। যেমন রবীন্দ্রনাথের গোড়া, সতীনাথ ভাদুরীর জাগরি ও ঢোড়াই চরিত মানুষ। তাছাড়া আমাদের পাঠ্য পথের দাবিও একটি বহু বিতর্কিত রাজনৈতিক উপন্যাস। আমাদের পাঠ্যাংশে প্রবেশের পূর্বে যেখান থেকে আলোচনা শুরু হয়েছে তার পূর্ববর্তী যে ঘটনা, সেই ঘটনা আমরা জেনে নেব। মূলত প্রেক্ষাপট যে অংশ, এখানে আমরা দেখতে পাচ্ছি অপূর্ব তার কলেজের প্রিন্সিপালের পরিচয় সূত্রে বোথা কোম্পানিতে নিযুক্ত হয়। রেঙ্গুনে তার পোস্টিং হয়। রেঙ্গুনে পোস্টিংয়ের বিষয়ে প্রথমে অপূর্বর মায়ের আপত্তি ছিল, তাও সে রেঙ্গুনে কর্মসূত্রে চলে আসে। রেঙ্গুনে যে বাড়িতে সে থাকতো সেই ঘরে হঠাৎ চুরি হয়ে যায়। সেই চুরির রিপোর্ট করবার জন্য অপূর্ব থানার দিকে রওনা দেয়। থানার যিনি বড়বাবু, সেই নিমাইবাবু তার বাবার বন্ধু এবং তাদের পারিবারিক আত্মীয়তা। নিমাইবাবুর সাথে তার পথে দেখা হয়। নিমাইবাবু যাচ্ছিলেন জাহাজঘাটের সেই সময়ের এক রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিককে ধরতে। পুলিশের কাছে খবর আছে সব্যসাচী মল্লিক জাহাজে করে রেঙ্গুনে আসছে। পুলিশের তৎপরতা সত্ত্বেও সব্যসাচী মল্লিককে পাওয়া গেল না। কিন্তু সব্যসাচী মল্লিক সন্দেহে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে অপূর্ব থানায় গিয়েছিল। এই অংশের পর থেকেই তোমাদের পাঠ্য পথের দাবির আলোচনা শুরু হয়েছে। এবার তোমাদের মূল যে পাঠ্যাংশ, সেখান থেকে আলোচনা শুরু করব। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তোরঙ্গ ও ছোট বড় পুঁডলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। ইহারা সকলেই উত্তরব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানে জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। ইহাদের নাম ধাম ও বিবরণ লইয়া ও সঙ্গে জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। লোকটি কাশিতে কাশিতে আসিল। অত্যন্ত ফর্সা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুতবেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোনো অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকোনো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষা বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কহিলেন, বাবুটি স্বাস্থ্য গেছে, কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলো অপূর্ব? তাহলে এই অংশ আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক তিনি বেশ বদল করে তিনি এমনভাবে এসছেন এবং তিনি কাশিতে কাশিতে এসছেন এবং তার গায়ের রঙের বর্ণনা দেওয়া হয়েছে, তার বয়সের বর্ণনা দেওয়া হয়েছে এবং এমনভাবে তার কাশির পরিশ্রম এমনই যে আমার মনে হচ্ছে তার সংসারে মেয়াদ বেশি দিন নেই, কোনো এক দুরারোগ্য রোগে সে আক্রান্ত। আবার তার চোখের বর্ণনা দিতে গিয়ে ঔপন্যাসিক বলেছেন সেই চোখে যেখানে রয়েছে যাহার অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকোনো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা তোমরা মনে রাখবে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। কোথায় বলা হয়েছে, কেন বলা হয়েছে, তার সেই চোখের বর্ণনা দিতে গিয়ে এই কথা বলা হচ্ছে। এবার এই প্রসঙ্গে বলতে গিয়ে নিমাইবাবু অপূর্ব দৃষ্টি আকর্ষণ করিয়ে বলল, কি বলো অপূর্ব?
তারপর আসি, এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনি ছোট করিয়া ছাঁটা। মাথায় চেরা সিঁথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। উত্তরীয়ের কোনো বালাই নাই। পরনে বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা বার্নিশ করা পাম্প শু। তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়েকদিনে জাহাজের ধকলে সমস্তই নোংরা হয়ে উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি। তাহলে অপূর্ব এখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক যে রূপে এসছে, তাকে দেখে তার যে বেশভূষা, তার যে চালচলন, তার যে অবস্থান, তার চুলের যে অবস্থা, তার দেহের যে অবস্থা, তার আচরণ, সবটুকু দেখে সেখানে অপূর্ব বলল, এ লোক সে লোক নয়। তাই ব্যাপারে যাকে খুঁজছেন সে লোক নয়, এর ব্যাপারে আমি তার জামিন হতে পারি। এই অংশটায় তোমরা দেখবে, এখানে এই পরিচ্ছেদটায়, এই অংশটায় তোমাদের খুব ভালোভাবে এখানটা পড়ে রাখতে হবে। এখানে তার পরনে কী ছিল, তার শরীরের চুলের কি অবস্থা ছিল, তার মাথায় যে তেরা সিঁথি, অপর্যাপ্ত তৈলনিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে তার নিদারুণ নেবুত্তেনের গন্ধ, তার বসনে কী ছিল, তার কি পরনে কী ছিল, এই অংশটুকু তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপর আসি, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র? তুমিও তেলের খনিতেই কাজ করছিলে না? এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে এবং পকেটে কি আছে। তার ট্যাঁক হইতে একটি টাকা ও গন্ডা 6 পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। তাহলে এই অংশটা তোমরা খেয়াল রাখবে, তার ট্যাঁকে ও পকেট থেকে কি কি পাওয়া গেল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাদের বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলল, আগে না মাইরি খাই নে, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয় কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মা এসেছে এ খবর সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিঙের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীরে মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। তাহলে এই অবধি গেল তোমাদের গিরিশ মহাপাত্রের যে বর্ণনা। গিরিশ মহাপাত্র আসলে সেই সব্যসাচী মল্লিক, তার যে আচরণ, তার যে নিজেকে যে হাস্যস্পদ করে উপস্থাপন করে সে যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক নয়, এটুকু প্রমাণ করার জন্য তার যাবতীয় আচরণ কিন্তু এখানে ফলপ্রসূ হল। এরপরের অংশ আসি।
আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামানো হইতে শুরু করিয়া সান্ধ্যাহ্নিক, স্নানাহার, পোশাক পরা, আপিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহের চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? কই না, বাড়ির খবর সব ভালো তো। অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কইল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয় একত্রে বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাটি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। আপিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। কাল তার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজে তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়েছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়েছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। ইত্যবসরে এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা চাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর? তাহলে এই অংশে দেখতে পাচ্ছ যে মূল আলোচনা শুরুর পূর্বে আমরা বলেছিলাম যে অপূর্বর ঘরে চুরি হয়ে আছে এবং সে রামদাসের সঙ্গে এবং রামদাসের স্ত্রীর সঙ্গে বসে যখন সে খাওয়া দাওয়া করছিল সেই সময় সে এই চুরির ঘটনা অবতারণা করেছে সেখানে, এবং সেই চুরির ঘটনা অবতারণা করার পর সে বলল তার উপরের তলায় যে খ্রিস্টান মেয়েটি থাকতো সেই সব কিছু উদ্ধার করেছে, মানে সব কিছু রক্ষা করার চেষ্টা করেছে, শুধুমাত্র টাকা কড়ি ছাড়া সমস্তই বাঁচিয়ে আছে। আর সে সব রকম হিসেব করিয়ে দিয়ে গেছে, কী কী গেছে, কী কী চুরি যাচ্ছে এবং কী কী চুরি যায়নি, তার হিসাব করে নিখুঁত হিসাব করিয়া দিয়ে গেছে, যা কোনো পাস করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ারে গিয়েছিল। তাহলে এই অংশটা তোমাদের বললাম, যেখানে তেওয়ারি ছিল না, সে কোথা গিয়েছিল? বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। তাকেই সন্দেহ করা হচ্ছে এখানে। বলছে সেই হয়তো চুরি করুক না করুক, সে সাহায্য করেছে, এ ব্যাপারে অপূর্ব নিশ্চিত। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথার মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর আমার আর কাজ নেই। তারা বরঞ্চ এমনই ধারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র ও তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামলে সে বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের শাস্ত্র, তাহার শিক্ষা রুচি, তাহার বল বীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা ও লোহার নাল ঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধ বিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাঁজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির ভেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ারকর, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বত আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছোটাছুটি করে অপব্যয় করলে। তাহলে এই অংশটা থেকে তোমরা বুঝতে পারছো, অপূর্ব আগের অংশে বলেছিল যে গিরিশ মহাপাত্র সে কিন্তু সব্যসাচী মল্লিক নয়, কিন্তু এই ব্যাপারে সে জামিন হতে পারে, এই বলে সে নিমাইবাবুকে জানিয়েছিল। কিন্তু আসলে সে চিনতে পেরেছিল সেই গিরিশ মহাপাত্রই আসলে সব্যসাচী মল্লিক।
এই অংশটাই সে এখানে আলোচনার আকারে বলল। রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেবার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হাঁ। তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। অর্থাৎ এখানে নিমাইবাবুর কথা বলা হচ্ছে। রামদাস কহিল, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। তাহলে এখানে দেখো শরৎচন্দ্র অপূর্বর মুখ দিয়ে একটা কথা বললেন, যেহেতু আত্মীয় হলেও নিমাইবাবু পুলিশের বড় কর্তা, তিনি অপূর্বর আত্মীয় হলেও তার পরম আত্মীয় হচ্ছেন দেশের মুক্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য যে লড়াই করছে সেই সব্যসাচী মল্লিককেই তিনি তার বেশি আপনার বসলে মনে করেছেন। এখানে শরৎচন্দ্র অপূর্ব মুখ দিয়ে সেই কথাটাই বলালেন এখানে। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর। শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কোনো জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে, তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রকট হইয়া উঠিল। মনে মনে বুঝিল কি কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু। কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস। বিনা দোষে ফিরিঙ্গি ছোঁড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ার কর। এমন তো নিয়তই ঘটেছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। অর্থাৎ বিপ্লবীরা যে লড়াই করছে, স্বাধীনতা সংগ্রামে দেশের স্বাধীনতা আনার জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ের সামনাসামনি অর্থাৎ প্রথম সারি থেকে লড়াই করতে না পারলেও সেই বিপ্লবীদের প্রতি তার যে শ্রদ্ধা, তার যে আত্মিকতাবোধ এবং তাকে আত্মিকভাবে তার কাছে করে নেওয়ার যে চেতনা, সেটাই এখানে অপূর্ব বক্তব্যে স্পষ্ট হয়ে উঠল। রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস? হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকল না, এমনি তাদের অভ্যাস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই। অর্থাৎ এখানে কুকুরের মতো দূর করে ঠেলে স্টেশন থেকে তাকে যে বার করে দেওয়া হয়েছিল, সেই ঘটনার কথাই এখানে তিনি স্মরণ করেছেন। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সম্মুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দেয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েবো, মিথিলা এবং এদিকে প্রোম, সবকটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার এই মুহূর্তে মন টিকিতেছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে। অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। সঙ্গে রইল আটদালি এবং আপিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবা তাহার প্রবৃত্তিই ছিল না।
তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই আপিসে গিয়ে আমাকে সংবাদ দিও। অর্থাৎ এখানে অপূর্ব তার অফিসের কাজে বিভিন্ন রেঙ্গুনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, বিভিন্ন অফিস দেখার জন্য, সেই দায়িত্ব নেবার জন্য বড় সাহেব তাকে বলল, এবং সেই টেলিগ্রাম হাতে পাওয়ার পর সে সেখান থেকে বেরিয়ে যাবার বিভিন্ন বন্দোবস্ত করল। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে! তলোয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল, এই সেই গিরিশ মহাপাত্র। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামসু এবং ছড়ি, প্রভেদের মধ্যে এখন কেবল সেই বাঙাকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকেই আসিতেছিল। সুমুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ শশব্যস্তে এক মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারি বই কি বাবু মশায়, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিলেন, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, আগে এনানজাং থেকে দুজন বন্ধু লোক আসার কথা ছিল, আমার কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাপু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাপু জুচ্চুরিতে? কথায় বলে পরধর্ম ভয়াবহ, লল্লাটের লেখা তো খণ্ডাবে না। অপূর্ব হাসিয়া কহিল, আমরাও তো তাই বিশ্বাস, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারি নেই, সেদিন কেবল তামাশা দেখিতেই গিয়েছিলাম। অর্থাৎ এখানে আবার পুনরায় গিরিশ মহাপাত্রর অবতারণা হচ্ছে, এবং সেখানে ভামো যাওয়ার পথে তার সাথে দেখা, সে তার পরিচয় দিতে গিয়ে তার সঙ্গে যখন পরিচয় হয়েছিল, সেই তখন তার বেশভূষার যে অবস্থান ছিল তা দেখেই চিনতে পেরেছে, এবং পুনরায় অপূর্বর সঙ্গে তার কথোপকথন এখানে তুলে ধরা হয়েছে। সেখানে বলছে সে ধর্মভীরু লোক, সে ওই আপিং টাপিং লুকিয়ে অনেকেই আনতে পারে, কিন্তু সে আনে না, কারণ পরধর্ম ভয়াবহ, আর ললাটের লেখা খণ্ডাবে না। যদি সে পাপ কাজ করে, জোচ্চুরি করে, সেই ললাটের লেখন তো খণ্ডাবে না, সেই কথাই সে বলছে। তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিকে তাহাকে দেখিতেছিল। কহিল, বাবুজি, मैंने आपको तो जरूर कहाँ देखा। गिरीश कहिल, आश्चर्य नहीं है बाबू साहेब, নগরীর বাস্তে কেত্তা জায়গায় তো ঘুমতা হ্যায়। অপূর্বকে বলিল, কিন্তু আমার উপর মিথ্য সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজরে পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, স্বাস্থ্য সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদেষ্ট যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আজ্ঞে, তাহলে নমস্কার, এখন তবে আসি। বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যাঘ্রপথে সম্মুখের দিকে অগ্রসর হইল। তাহলে এই অংশে আমরা দেখছি গিরিশ মহাপাত্রর যে ছদ্মবেশ, সেই ছদ্মবেশ নিয়েই সে রেঙ্গুনে আছে, এবং সেখান থেকে যাওয়ার পথে অপূর্বর সঙ্গে যখন পরিচয়, তখন সে তার বিভিন্ন যে অবস্থান, তার যে চিন্তাভাবনা, গিরিশ মহাপাত্রের ভাবনা, সেই গিরিশ মহাপাত্রের ছদ্মবেশী ভাবনারই প্রকাশ ঘটিয়ে চলেছে। কারণ এখানে বলছে, সে অপূর্বকে আবার বলেছে তার উপর কোনো মিথ্যে সন্দেহ যেন না রাখা হয়, তাদের নজরে পড়লে চাকরিও জুটবে না। বামুনের ছেলে, লেখাপড়া সব শাস্ত্রেও শিখেছিল, কিন্তু এমনই তার অদৃষ্ট যে তার চাকরি হলো না, সে তা ভালো কিছু করতে পারলো না, এইটা বলেই সে পরিচয়টা রাখছে। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছে তলোয়ারকর। বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়িয়া বন্ধুর করমন্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু পড়িলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উদাও হইয়া গেছে। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল, এবং যে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শতুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্ন রাখিয়া গিয়াছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি
শেষ করিয়া হাত মুখ ধইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত, আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। সুতরাং এখানে তার সঙ্গে যে পূর্বেও যে খারাপ ব্যবহার হয়েছিল, যেহেতু সে দেশীয় এবং সে ইউরোপিয়ান নয়, তার গায়ের চামড়া কালো এবং সে ভারতবাসী, তার সঙ্গে কুকুরের মতো যে পুনর্ব্যবহার করা হয়েছিল, পুনরায় সে যখন ভামো যাত্রা করছে ট্রেনে করে, প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে যাত্রা করছে, তখনও রাতে তিনবার তাকে ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে নাম ধাম ঠিকানা পুলিশের লোক জেনে গেছে। সেই বিষয়ে অপূর্ব প্রতিবাদ করলে তাকে বলা হয়েছে সে তো ইউরোপিয়ান নয়, অর্থাৎ সে যে ভারতীয়, তাই তাকে এই ধরনের অবিচার সহ্য করতে হচ্ছে। অপূর্ব কহে, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। অর্থাৎ পুলিশ মানে কি, সে তো ব্রিটিশ সরকারের পুলিশ, তাই ব্রিটিশদের ভারতীয়দের প্রতি যে আচরণ, তাই এখানে পরিস্ফুট হয়ে উঠছে। তাহলে এই অংশটা তোমরা দেখছো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রামদাস চরিত্রটা, সে কিন্তু রামদাস যে তলোয়ারকর, তার চরিত্রের মধ্যে দেখতে পাচ্ছি সে কিন্তু অপূর্বর সঙ্গে তার আলোচনায় অপূর্বর যে মন্তব্য, অপূর্বর যে চিন্তাভাবনা, সেটাই পরিস্ফুট হচ্ছে। এবং গিরিশ মহাপাত্র ছদ্মবেশ কি নিখুঁত, এবং তার ভাষা, তার পোশাক, তার চালচলন, তার সব কিছুই সে সব্যসাচী মল্লিক আসল যে পরিচয়, সেখান থেকে ছদ্মবেশ ধারণ করে সবটুকুই নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। পথের দাবি উপন্যাসের এইটুকু অংশই আমাদের পাঠ্য ছিল। এখান থেকেই ইউরোপীয় অর্থাৎ ব্রিটিশ শাসক এবং পরাধীন ভারতবর্ষের মানুষদের যে পরাধীনতার গ্লানি, সেই মানসিক বেদনা, ভারতীয়দের মানসিক বেদনা, এবং সেই পরাধীনতার গ্লানি থেকে দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্য সব্যসাচী মল্লিকদের যে অবস্থান, সেইটাই এখানে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।